ঘটনাটি লিখেছেন পোলেরঘাট বাজারের লিটন মিয়া। লিটন মিয়া অত্যন্ত ভয়াবহ এবং চমৎকার একটি ভুতুড়ে ঘটনা আমাদেরকে দিয়েছেন এবং এই ঘটনাটি ওনার নিজের সঙ্গেই ঘটেছে। চলুন ঘটনার মূলভাবে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আমি কিশোরগঞ্জ জেলার পোলেরঘাট বাজারের লিটন মিয়া বলছিলাম। আজকে একটি লোমহর্ষক ঘটনা আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং এরই আগে আরও একটি ঘটনা আমার দেওয়া, যেই ঘটনাটি আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আজকে আবারও আসলাম আরও একটি ঘটনা নিয়ে। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের শতভাগ শিহরণ জাগাবে। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম রফিক। তিনি আমার সঙ্গে এই ঘটনাটি শেয়ার করেছেন এবং এই ঘটনাটির পর্যায়ক্রমে ওনার সঙ্গে যা যা ঘটেছে সব কিছু আমাকে খুলে বলেছেন এবং আমার এই ইমেলটি লিখতে তিনি অনেকটা সাহায্য করেছেন। লিসেনার্স, আজকের এই ঘটনাটি খুব বেশি দিন আগের নয়। এটি 2015 সালের একটি ঘটনা এবং এই ঘটনাটির শিকার হয়েছেন রফিক ভাই। তিনি পেশায় একজন কৃষক। ছোটবেলা থেকেই তিনি কৃষিকাজ করে বড় হয়েছেন। বাবার থাকা জমিগুলোকে তিনি চাষাবাদ করে এবং এগুলো দিয়েই ওনার সংসার চালায় এবং যাবতীয় কাজকর্ম। তো দিনকাল খুব ভালোই চলছিল। এখানে কিছুদিন পর তিনি লক্ষ্য করতে পারলেন ওনার পরিবারের লোকজনের মধ্যে অনেক রকমের গোপনীয় সমস্যা সৃষ্টি হচ্ছে। উনি সমস্যাগুলোর কোনো রকমের সমাধান তিনি পাচ্ছেন না খুঁজে। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন এবং অনেক ডাক্তারের খানাও তিনি গিয়েছেন, তবে কোনো রকমের উপায় তিনি পাননি। এটা থেকে তিনি মুক্তিও পাননি। অবশেষে তিনি ভাবলেন একটি ভালো কবিরাজের নিকট যাবেন এবং যদি কোনো ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদুর প্রভাবে উনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এটি এমন একটি সমস্যা হয়েছে ওনার পরিবারে। ওনার মা বলেছিল যে যদি কিনা কোনো মানুষ তাদের পরিবারের ওপর কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক করে তাহলে এরকম পরিবর্তন আসে মানুষের পরিবারে। মানুষের শরীর একদম শুকিয়ে যাওয়া, খাওয়া দাওয়ায় অনীহা, অরুচি, এমনকি যাবতীয় অন্যান্য অনেক সমস্যায় ভুগতে হয় এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে। এটা অনেক মানুষই এটার সম্মুখীন হয়ে থাকে। তখন রফিক ভাই তিনি এই ঘটনাটা তিনি বুঝতে পারেন। ওনার পরিবারের সঙ্গে অনেক মানুষেরই শত্রুতা ছিল, যার সুবাদে তিনি ভাবতে পারেন যে হয়তো কেউ তার পরিবারকে ধ্বংস করার জন্য কোনো কালো জাদু তার উপরে প্রয়োগ করা হয়েছে, তার পরিবারের উপরে। তিনি এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য ভাবলেন একটি ভালো কবিরাজের নিকট যাবেন এবং এই ঘটনাগুলো খুলে বলার পর যদি কোনো রকমের ভালো উপায় তিনি পান। এইটা ভেবে তিনি ওনার মায়ের সঙ্গে আলাপ আলোচনা করলেন এবং সমস্ত কিছু আলাপের পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন যে কবিরাজের নিকট তারা যাবেন এবং এই ঘটনার সবটুকু তারা কবিরাজকে খুলে বলবেন। যদি কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক তারপর কালো জাদু করে যদি এরকম সরানো যায়, তারা যদি এটাতে মুক্তি পেতে পারে তাহলে তো ভালো। তারা এইটা ভেবে পরদিন সকালবেলায় তারা দুজন মা ছেলে মিলে একটি কবিরাজের উদ্দেশ্যে তারা ঘর থেকে বের হয়ে যান। কোন কবিরাজের কাছে তারা যাবেন এটাও কিন্তু তারা ঠিক করেনি আগে থেকে। তারা জানতে পেরেছে দক্ষিণ পাশের গ্রামে একটি ভালো কবিরাজ ওখানে থাকে এবং এর পাশে আরও নাকি কবিরাজের আবির্ভাব আছে। তারা এইটা নিশ্চিত হয়ে ঘর থেকে বের হন। রফিক ভাই বেশ সাদামাটা মানুষ ছিলেন। ওনার এরকম সাদামাটা দেখে মানুষজন ওনাকে অনেক ঠকানোরও চেষ্টা করতো এবং ওনার অনেক রকমের জায়গা জমি তারপর জমি জমা থাকার কারণে ওনার পিছনে অনেক শত্রুতাও ছিল। এইসব বিষয় চিন্তা ভাবনা করছেন এবং তারা দুজন হাঁটছেন কবিরাজের উদ্দেশ্যে। কবিরাজের বাড়ি খুঁজতে খুঁজতে তারা কোনো পর্যায়ে না পেয়ে যখনই বাড়িতে ফেরার জন্য আবার চলে আসবেন, না পেয়ে, তখন তারা একজন লোককে দেখতে পান।
এবং ওই লোককে তারা জিজ্ঞেস করেন যে এখানে কি কোনো ভালো কবিরাজের বাড়ি আছে। তখন সেই লোকটা বলল যে হ্যাঁ আছে তো, ওই দক্ষিণ পাশের খালপাড়ের দিকেই একটি ছোট ঘর আছে, ওই ঘরের মধ্যেই একটি কবিরাজ থাকে, উনি খুব ভালো একজন কবিরাজ, উনি কালো বিদ্যা জাদুবিদ্যায় অনেক ভয়ঙ্কর ওনার ইতিহাস, আপনারা ওনার কাছে যেতে পারুন এবং আশা করি আপনাদের কাজ হবে। লোকটার কথা শুনে রফিক ভাইয়ের মনে একটু খাবড়া খেলো এবং তিনি একটা হদিশ খুঁজে পেলেন, ভাবলেন ওখানে যাবেন তারা দুজন। তখন রফিক ভাইয়ের মা এবং রফিক ভাই তারা দুইজন মিলে কবিরাজের নিকট চলে যায়। কবিরাজের বাড়ি গিয়ে তারা পৌঁছালো সন্ধ্যার পর গিয়ে দেখতে পারে কবিরাজ ঘরের ভিতরে রান্না করছে। কবিরাজের বাড়িতে কেউ ছিল না। তখন রফিক ভাই এবং রফিক ভাইয়ের মা তারা দুজন ঘরের ভিতরে গিয়ে জোর করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম বাবা, আপনি আমাদেরকে একটু সাহায্য করুন, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে সাহায্য করুন। তখন কবিরাজ মশাই তিনি রান্নাটা ফেলে রেখে ওনার ঘাড় ঘুরিয়ে রফিক ভাইয়ের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমরা এই অটাইমে এখানে এসেছো কেন। তখন রফিক ভাই এই ঘটনাগুলো পর্যায়ক্রমে সবগুলো খুলে পড়লেন। কবিরাজ সবগুলো ঘটনা শোনার পর তিনি এমন এমন কথা বললেন যে কথাগুলোর জন্য রফিক ভাই মোটেও প্রস্তুত ছিলেন না। ওনাকে এরকম কঠিন কঠিন কাজকর্ম করতে হবে যেটি করার জন্য কিন্তু তিনি কোনোদিন প্রস্তুত ছিলেন না এবং কোনোদিন তিনি কল্পনাও করেছিলেন না যে ওনার জীবনে এরকম কাজ ওনাকে করতে হবে। কবিরাজ সব ঘটনা শোনার পর তিনি এক কথায় বলে উঠলেন যে তোদের পরিবারের উপরে নিশ্চয়ই কোনো রকমের কালো জাদু আছে এবং এই কালো জাদুকে দূর করতে চাইলে তোর একটা কাজ করতে হবে, এই কাজটা তোর নিজেরই করতে হবে, অন্যদেরকে দিয়ে করালে এটা হবে না। তখন রফিক ভাই তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কি কাজ করতে হবে, আমি করব। তখন কবিরাজ 3টি কাজের কথা বলে রফিক ভাইকে। এর মধ্যে প্রথম কাজটি হলো আজকের রাতের ভিতরে কবিরাজকে নিয়ে রফিক ভাইয়ের বাড়িতে নিয়ে আসতে হবে এবং এই বাড়ির ভিতরে কি কোনো রকমের কালো জাদু কিংবা কোনো কালো পিশাচের হাতছানি অথবা কোনো তাবিজ কবজের ব্ল্যাক ম্যাজিকের কোনো রহস্য কি রয়েছে কিনা তিনি এটা চেক করবেন ওনার বাড়িতে এসে। এই গেল প্রথম শর্ত। রফিক ভাই মাথা নাড়িয়ে বললেন ঠিক আছে। দ্বিতীয় শর্তে তিনি গেলেন এবং বললেন যে তোমাকে একটি ভয়ঙ্কর কাজের সম্মুখীন হতে হবে এবং এই কাজটির সম্মুখীন যদি তুমি হতে পারো তাহলে তোমার পরিবারটা বেঁচে যেতে পারে। এরকম কালো জাদু সচরাচর যদি কোনো রকমের পরিবারে হয়ে থাকে তাহলে পরিবারের বেশ প্রভাব পড়ে এবং এখানে অনেক মানুষেরও মৃত্যু হয়। তো এখন এটা তোমার বিষয়, তুমি যদি এই ভয়ঙ্কর কাজটা করতে পারো তাহলে আমি দেখতে পারি তোমাকে চেষ্টা করে তোমার পরিবারটা কি কোনো রকমের বাঁচানো যায় কিনা। এই বলে রফিক ভাইকে তিনি বলে উঠলেন শুনো, আমাদের পুলের ঘাট বাজার যেটা রয়েছে ওই বাজারের পূর্ব পাশ দিকে একটি বড় চিতাশাল আছে, তুমি হয়তো এটা চিনবে। এই চিতাশালের ভিতরে যদি কোনো রকমের লাশ পোড়ানো হয়ে থাকে হিন্দুদের, ওই লাশ পোড়ানোর পর যে হাড়গুলো ওখানে থাকে, মানে হাড় তো আর পুরোটা জ্বলে যায় না, এগুলো পুড়ে যায় না, হাড়গুলো আগুনের উচ্ছ্বাস পেয়ে এগুলো মাটিতেই মিশে যায়। সেই হাড়গুলো তোমাকে নিয়ে আসতে হবে এবং যাতে করে কেউ না দেখে, এবং হাড়গুলো হতে হবে 2-1 দিন আগের লাশের ভিতরে, যেমন 2-1 দিনের ভিতরে কেউ মারা গিয়েছে এবং সেই লাশটাকে পোড়ানো হয়েছে এবং এই লাশের যে হাড়গুলো এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ওই হাড়গুলো তোমাকে নিয়ে আসতে হবে রাতের আধারে যাতে করে কেউ না দেখে।
তুমি কি পারবে এই কাজটি করতে? যদিও প্রথমে রফিক ভাই তিনি ভয় পেয়েছিলেন এরকম কথাবার্তা শুনে। ভয় পেতে পেতে তিনি হঠাৎ করে বললেন যে না, আমি এটা করতে পারবো না, এটা খুব ভয়ঙ্কর একটি কাজ। আর তাছাড়া শুনেছি এই শ্মশান ঘাটের মধ্যে অনেক রকমের ঘটনা ঘটে, যেগুলো খুব ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা। এখানে অনেক জিন এবং পিশাচের হাতছানিও থাকে। তো তার কারণে আমি এটা পারবো না, আপনি অন্য কোনো উপায় আমাদেরকে বলতে পারুন। তখন কবিরাজ বলে যে না, এর আর কোনো অন্য উপায় নেই, এটি হচ্ছে শ্রেষ্ঠ উপায়। করতে পারলে বলো, আর না পারলে যেতে পারো। কবিরাজের কথা শুনে রফিক ভাই একটু হতভম্ব হলেন এবং একটু খানিকক্ষণ চিন্তা করলেন। চিন্তার পর বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি এটা পারবো, যদিও একটু কষ্ট হবে। এখন আপনার তৃতীয় কথাটি বলুন। তখন কবিরাজ বলে উঠল যে তৃতীয় কথাটি হচ্ছে, তুমি যে হাড়গুলো নিয়ে আসবে ওখান থেকে, ওই হাড়গুলো দিয়ে আমি অনেক কাজ করব। এটা প্রায় 2-3 দিন কাজ করব। তারপর আমি তোমাকে বলবো ওই হাড়গুলোকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই দিয়ে আসার জন্য। পারবে? তখন রফিক ভাই বললেন যে যদি আমি হাড়গুলো নিয়ে আসতে পারি তাহলে এগুলো দিয়েও আসতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমার কি করতে হবে আমাকে এটা বলুন। তখনই কবিরাজ বলে উঠে যে এখন আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, তোমার বাড়িটা আমি একটু দেখে আসতে চাই। এই বলে রফিক ভাইয়ের সঙ্গেই কবিরাজ চলে আসেন ওনার বাড়িতে। বাড়িতে এসে কবিরাজ অনেকক্ষণ খাটাখাটি করেন এবং খোঁজাখুঁজির চেষ্টা করেন, কিন্তু কিছুই তিনি লক্ষণীয় বুঝতে পারেননি। ওনার 2টা ছেলে মেয়ের দিকে তাকান এবং ওনার স্ত্রীর দিকে তাকান, দেখতে পারেন তারা অনেকটা শুকিয়ে গিয়েছেন। মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে তাদের চেহারা সুরতের এরকম অবস্থা হয়েছে। এদিকে রফিক ভাইয়ের অবস্থাটাও কিন্তু বেশ ভালো নেই, উনিও শুকিয়ে একদম কাঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। সব মিলিয়ে একটা অন্যরকম বিশেষ মনোবল তৈরি করে কবিরাজের ভিতরে। তো সব কিছু দেখাশোনার পর কবিরাজ এখান থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন ওনার বাড়িতে এবং শেষমেশ যাওয়ার সময় বলে দিলেন যে তুমি কালকে এই হাড়গুলো নিয়ে আসবে। এই চিতাশালে মনে হয় 2-4 দিনের ভিতরে কোনো মানুষ মারা গিয়েছে এবং লাশও হয়তো পুরানো হয়েছে। যেগুলো সবচেয়ে তাজা থাকবে, যেগুলো একবারে আগে পুরানো হয়েছে লাস্টের দিকে, এগুলো থেকে 4-5টা হাড় তুমি নিয়ে আসবে এবং হাড়গুলো হতে হবে বুকের পাঁজরের 2-1টা এবং মাথার খুনি থেকে 2-1টা। এই কথা বলে কবিরাজ রফিক ভাইয়ের বাড়ি থেকে আস্তে আস্তে করে ধীর গতিতে সে হেঁটে চলে গেল। হাতে ছিল তার একটা লাঠি এবং একটা পুটুলি। ওগুলো সে খুব যত্ন করে আবার কাঁধে তুলে এবং সে হেঁটে চলে যায়। রফিক ভাই এদিকে পড়লেন বেশ মহা মুশকিলে। এখন তিনি কি করবেন? তিনি তো ভেবে পাচ্ছেন না যে এই ঘটনা থেকে তিনি কি করে মুক্তি পাবেন। কবিরাজের কাছে গিয়ে ওনার যেন আরও বিপদ বেড়ে গেল। উনি তখন চিন্তায় ভেঙে পড়ছেন যে শ্মশান ঘাটের মতো একটি ভয়ঙ্কর জায়গাতে মধ্যরাতে গিয়ে তিনি কি করে হাড়গুলো নিয়ে আসবেন, তাও আবার একা একা। এটা ওনার পক্ষে বেশ ভয়ানক একটি সিন ছিল। উনি তখন এই বিষয়টা ভাবছেন। তখন ওনার মনে অনেক ভাবনা চিন্তা আসে। তিনি আরও ভাবেন যে যদি অন্য কাউকে দিয়ে হাড়গুলো নিয়ে আসতে পারি, কিন্তু কবিরাজ বলেছিল যে না, তাকে নিজেই নিয়ে আসতে হবে এবং এই হাড়গুলো একাই নিয়ে আসতে হবে যাতে করে কেউ না দেখে। তো পরদিন রাত হয়ে যায়। আজকে রাত্রিবেলা কবিরাজের নিকট হাড়গুলো দিয়ে আসতে হবে। তখন রফিক ভাই তার হাতে করে একটি ব্যাগ নিয়ে সে চলে গেল শ্মশানঘাটের উদ্দেশ্যে। শ্মশানঘাটের নিকট তিনি যখনই যান, তিনি দেখতে পারেন শ্মশানঘাটের আশপাশ কেন্দ্রিক
মানুষজন ঘোরাফেরা করছে। তবে এই মানুষগুলো কারা ছিল তিনি চিনতে পারেন না। দূর থেকে মানুষজনের হাঁটাহাঁটি দেখে তিনি ভাবলেন হয়তো কোনো হিন্দু লোক মারা গিয়েছে এবং মানুষজন এখানে হাঁটাহাঁটি করছে। ওনার ভাবনাটা পুরোটা ভুল ছিল। তিনি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু এদের মধ্যে কেউ চিতাশালের আগুন দাঁড়াচ্ছে না এবং চিতাশালও কেউ সাজাচ্ছে না এবং কোনো মৃত লাশও তিনি দেখতে পারছেন না। উনি তখন ভাবেন যে হয়তো এটা অন্য কোনো মানুষ হবে বা কোনো রকমের জুয়ারি তারপর মদখোর হতে পারে যারা এখানে আড্ডা দিতে এসেছে। যাই গিয়ে ওখান থেকে হাড়গুলোকে নিয়ে চলে আসি, কেউ কিছু দেখবে না এবং কিছু মনে করবে না। তিনি এই ভেবে শ্মশানঘাটের গেট খুলেন। ওখানে একটা গেট ছিল যেটা লোহার আকৃতি ছিল, লোহা দিয়ে বাঁধা। তো ওই লোহার গেটের কোনো তালা ছিল না, এরকমই একটা গেট ছিল। তিনি গেটটা যখনই খুলেন তখনই ওনার শরীরে অনুভূতি হলো গেটের ভিতর থেকে ওনার শরীরে একটা কারেন্টের শর্ট লেগেছে। শক খেয়ে তিনি একটু পিছনে চলে আসলেন এবং দেখতে পারলেন দরজাটা তিনি খুলে ফেলেছেন। তখনই তিনি দরজার ভিতরে প্রবেশ করে শ্মশানঘাটের ভিতরে ঢোকার মাত্রই তিনি অনুভব করতে পারেন শ্মশানঘাটের আশপাশ কেন্দ্রিক মানুষজন যারা ছিল তারা এখানে আর নেই। তবে তাদের পায়ের ঠুস 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 শব্দটা, তাদের পায়ের আওয়াজটা ওনার কানে স্পষ্টভাবে ভেসে আসছে। তিনি খুব ভয় পাচ্ছেন এবং ভয়ে ভয়ে চিতাশালের শেষ প্রান্তে চলে যান। ওই শেষ প্রান্তে একটি লাশ পুরানো হয়েছিল 3 দিন আগে, একটি যুবকের লাশ। সে আত্মহত্যা করে মারা গিয়েছিল এবং তারই লাশের কয়েকটা হাড় তিনি এখান থেকে নিতে এসেছেন। রফিক ভাই হাঁটতে হাঁটতে চিতাশালের শেষ প্রান্তে তিনি চলে যান এবং ওখানে গিয়ে তিনি ওই চিতাশালের পুরাতন অবস্থানটা যেটা রয়েছে ওখানে দেখতে পারেন বেশ কিছু লাকড়ি, ওগুলো জ্বলে আছে এবং পাশে কিছু কাপড় পরে আছে। ভাবলেন হয়তো যারা লাশ পোড়াতে এসেছিল তাদের কাপড়ের টুকরা পরে আছে এখানে। তিনি তখন ওখান থেকে একটি কাপড় ওনার হাতে নেন এবং হাতটাকে একটু পেঁচিয়ে নিয়ে উনি লাকড়িগুলো সরাতে শুরু করেন। হাতে ছিল একটি ছোট্ট লাইট, লাইটের বেশি আলো ছিল না। তিনি লাইটটা আলতো করে জ্বালিয়ে নেন এবং ওই মৃত যে চিতাশাল ছিল চিতার ভিতরে তিনি লাইটটা প্রকাণ্ডভাবে ধরেন। দেখতে পারেন যে হাড়গুড়ের কোনো আভাস তিনি পাচ্ছেন না, দেখছেন না। তখন তিনি লাকড়িগুলো ক্রমাগত সরাতেই আছেন। হঠাৎ ওনার অনুভূতি হলো যে একটি ধারালো জিনিস ওনার হাতে লেগেছে। হাতটা তোলার পরই দেখতে পারেন হাত হালকা একটু কেটে গিয়েছে। তখন কাঁটাটাকে তিনি গুরুত্ব না দিয়ে আবারও হাত চিতার ভিতরে দেন এবং ক্রমাগতভাবে তিনি লাকড়িগুলোকে সরাতেই আছেন। খানিকক্ষণ পর তিনি দেখতে পারেন হাড়ের অস্তিত্ব এখানে দেখা যাচ্ছে। এখানে একটি কঙ্কাল আকৃতির হাড় পড়ে আছে। তিনি এটা দেখতে পারেন যে পুড়ে গিয়েছে, একদম অবস্থা শেষ, শুধু একটুখানি হাড়ের আভাসটুকু রয়েছে। তিনি ওখান থেকে 2-4টা হাড় একটি ব্যাগে করে নেন এবং তিনি এটাও লক্ষ্য করতে পারেন যে মারাত্মক গন্ধ তিনি উপভোগ করতে পারেন ওখানে এবং এই গন্ধ কোনো দিন তিনি শুনতে পাননি, তিনি এটাও জানান। উনি যখনই ওই হাড়গুলোকে ব্যাগের ভিতর করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিবেন তখনই তিনি শুনতে পান পিছন থেকে ওনার নাম ধরে কেউ একজন ডেকে উঠল। বলল যে, রফিক, তুই এই হাড়গুলো নিয়ে কোথায় যাচ্ছিস? হাড়গুলোকে এখানে ফেলে চলে যা। এই হাড়গুলোর মধ্যে হাত দিবি না বলে দিলাম। তোর মস্ত বড় ভুল হয়ে যাবে, অনেক বড় ক্ষতি করে ফেলবো তোর।
স্পষ্ট ভাষায় তিনি কথাগুলো শুনতে পান এবং তিনি ভাবলেন হয়তো কোনো কিছুর প্রকাণ্ড এবং কোনো জিন বা কোনো অবয়বের পাল্লায় তিনি পড়তে চলেছেন। এই জিন বা কোনো অবয়বের পাল্লাটা তিনি আগে থেকেই জানতেন যে এগুলো অনেক মানুষকেই ক্ষতি করে এবং এগুলো অনেক মানুষের সঙ্গে ঘটেছে। তখন রফিক ভাইয়ের আর মাথা কাজ করে না, তিনি এখান থেকে প্রকাণ্ড জুড়ে একটি দৌড় দিয়ে দেয়। দৌড়াতে দৌড়াতে তিনি চিতাশালের গেটের নিকট এসে পৌঁছায়। তখনই তিনি অনুভূতি করতে পারেন যে ওনার আশপাশে আগের মতো মানুষজনের পায়ের যে শব্দটুকু হাঁটাচলা করছে মনে হচ্ছে, এরকম শব্দ তিনি আবারও শুনতে পান। তিনি শুনতে পেরেই অনেকটা অবাক চিত্তে তিনি আবারও দৌড় শুরু করেন। কিন্তু দৌড়ে যাবেই বা কোথায় তিনি? হঠাৎ পেছন থেকে একটি হাত এসে রফিক ভাইয়ের পিঠে এসে পড়ল এবং মনে হচ্ছে রফিক ভাইকে পিছন দিকে টেনে নিয়ে যাওয়ার মতো একটি অবস্থা। খুব রকমের জোরাজুরি করা শুরু করে দিয়েছে রফিক ভাই, কিন্তু তিনি ছুটতে একেবারে অসক্ষম। তিনি ছুটতেই পারছেন না। ছুটতে না পেরে তিনি এখানে অনেক চিৎকার শুরু করে দেন, কিন্তু চিৎকার শোনার পর যে ওখানে মানুষ আসবে সেরকম কোনো পরিস্থিতি ওখানে ছিল না। বাড়িঘর ছিল বেশ দূরে, তো এত দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসতেও পারতো না এবং ওনাকে বাঁচাতেও পারতো না। যার পরবর্তীতে রফিক ভাই তিনি জোরাজুরি করেন এবং অনেকটা পর্যায়ে জোরাজুরি করার পর তিনি একসময় ছুটতে পারেন এবং সেই ছুটার প্রভাবে তিনি এক দৌড় দিয়ে চলে আসেন ওই চিতাশালের ভিতর থেকে। খুব জোর বাঁচাতে তিনি বেঁচে গেলেন এবং দেখতে পারেন পিঠের মধ্যে রক্ত পড়ছে। পিঠে হাত দিয়ে সামনে এসে দেখতে পারেন যে হাতের মধ্যে রক্ত এবং এই রক্তটা পিঠ থেকেই বের হচ্ছে। তিনি তখন বাড়িতে না গিয়ে সোজা চলে যান কবিরাজের নিকট এবং গিয়ে তিনি বলেন যে এই নিন, আপনার হাড় নিয়ে এসেছি, আপনি এটা দিয়ে কাজ করুন এবং কোন দিন এটাকে দিয়ে আসতে হবে এটা আমাকে বললেন। আর এখানে একটি ভয়ানক কাণ্ড আমার সঙ্গে ঘটেছে। সেই কাণ্ডগুলো রফিক ভাই তিনি কবিরাজকে বললেন এবং বলার পর কবিরাজ সব কথাগুলো শ্রবণ করলেন এবং বললেন যে ভালো হয়েছে, তুই যে বেঁচে ফিরেছিস এটাই ভালো, যা বাড়িতে চলে যা। এই বলে কবিরাজ ওনাকে বাড়িতে পাঠিয়ে দিলেন। 2 দিন পর রফিক ভাই আবার কবিরাজের নিকট যায়। গিয়ে তিনি বললেন যে কি হলো বাবা, আপনি কি কোনো কাজ করতে পেরেছেন? তখন কবিরাজ হতভম্ব চোখ নিয়ে সে বলে যে কাজ তো উল্টোটা হয়ে গিয়েছে। মানে উল্টোটা হবে কেন? কি উল্টো হয়েছে? তখন কবিরাজ বলে যে তোর উপরে যে কালো জাদুর প্রভাবটা আমি ছাড়িয়ে দেওয়ার জন্য নিয়েছিলাম, এটি উল্টোভাবে গিয়ে তোর উপরেই গিয়ে আবার পড়েছে। এখন কি হবে? এখন কি হবে এটা ভাবতে ভাবতে রফিক ভাইয়ের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি কবিরাজের সঙ্গে খুব বাজেভাবে তিনি ব্যবহার করছেন এবং বলছেন যে এগুলো ভুয়া, এগুলো কোনো রকমের কাজে আসবে না। তিনি তখন আরও একটি কাজ করেন, কবিরাজের সামনে থেকে 4-5টা হাড় তিনি হাতে নেন এবং ওই হাড়গুলোকে তিনি পাশের জলাশয়ে ফেলে দেন। ফেলে দিয়ে ওখান থেকে চিত্ত সুরে তিনি বলছেন যে এগুলো সব ভুয়া, এগুলো দিয়ে কোনো কাজ হবে না, এগুলো কিছুই হবে না। তিনি চিৎকার করতে করতে তিনি বাড়িতে চলে আসেন এবং বাড়িতে এসে ওনার মাকে এরকম ঘটনা খুলে বলেন, ওনার স্ত্রীকেও খুলে বলেন। তো 3-4 দিন পর ওই কবিরাজ ওনার বাড়িতে আবারও আসেন, এসে জিজ্ঞেস করে যে দেখো আমার কথাটা শুনো, তোমার ভালো হবে, নাহলে তোমার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। তখন রফিক ভাই ওই কবিরাজের সঙ্গে বেশ খারাপ আচরণ করে এবং বলে যে আপনার দ্বারা কোনো কিছু সম্ভব হবে না,
আপনি আমাদের কাছে আর আসবেন না এবং আমাদেরকে সে আর বিরক্ত করবেন না, আপনি এখান থেকে চলে যান। জোরক্রমে কবিরাজকে তিনি পাঠিয়ে দিলেন কবিরাজের বাড়িতে। কিন্তু কবিরাজকে সেদিন ওনার বাড়ি থেকে পাঠিয়ে দেওয়াটাই ছিল বেশ একটি বোকামির কাজ। কবিরাজকে বাড়ি থেকে যখন তিনি ধাক্কা দিয়ে ওনার বাড়িতে পাঠিয়ে দেন, সেদিন রাত্রিবেলায় ওনার একটি ছেলে ছিল ছোট। ওই ছেলের শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর সৃষ্টি হয় এবং এতটা জ্বর যেটা মানুষ শরীরে হাত দিতে পারছে না গরমের তাপে। এই জ্বরের ভিতরে রফিক ভাই ওনার ছেলেকে নিয়ে হাসপাতাল যাবেন। রাত অনেকটা হয়েছে, মধ্যরাত প্রায়। তখন একটি রিক্সাকে তিনি ডেকে আনেন এবং রিক্সাকে ডেকে এনে যখন রিক্সার ভিতরে তারা উঠেন, তখনই ওনার বাচ্চাটার মৃত্যুবরণ করে। ছোট একটা বাচ্চার মৃত্যুতে রফিক ভাইয়ের মাথা পুরো নষ্ট হয়ে পড়ে। তিনি তখন সারা গায়ের মানুষকে এক করে দেন এবং তিনি বলছেন যে এই কবিরাজের কারণেই ওনার বাচ্চা মারা গিয়েছে। তখন কবিরাজও এসে তার দোষ স্বীকার করে যে সে এসেছিল বাঁচার জন্য, কিন্তু সে আমার কোনো কথা শুনেনি, আর ওই হাড়গুলোকেও সে ফেলে দিয়েছে। আমার কথাটা যদি সে পুরোটা শুনতো তাহলে আজকে তার এরকম দিন দেখতে হতো না। কবিরাজের এই কথা শুনে রফিক ভাই তখন তিনি কান্নায় ভেঙে পড়েন এবং মানুষজনের সান্ত্বনায় পরবর্তীতে তারা সুস্থ হয়ে ওঠে। তো লিসেনার্স, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। লিসেনার্স, কালো জাদুর যে ঘটনাটা, এটি বেশ ভালো একটি ঘটনা নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশিরভাগ মানুষেরই উল্টোটা হয়ে থাকে এবং এই ঘটনাটি এবং এই কালো জাদু থেকে আপনারাও বিরত থাকুন এবং বিরত রাখুন সবাইকে, যেহেতু এটি মানুষের জন্য ঝুঁকি স্বরূপ এর জন্য। এবং আপনারা এই কালো জাদু থেকে বিরত থাকুন। লিসেনার্স, কালকে আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর ঘটনা আমরা নিয়ে আসবো এবং এই ঘটনাটি আশা করি আপনাদের একটা ভালো লাগবে। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো লিসেনার্স, আমি এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।